মিঠুনকে সিনেমাতে নেওয়া হচ্ছে, দেব নিচ্ছে, এখন তো বোধহয় রাজ নিচ্ছে, তারপরে বোধহয় সোহম নিচ্ছে, এরা অনেকে ছবি করছে ওকে নিয়ে, ভালো করছে পাঠ, দারুণ লাগছে সবার, ছবি চলবে তাই করছে। এই ক্ষেত্রে আমার একটু আপত্তি আছে, যে লোকটা আমাদের পার্টিকে খারাপ বলছে, যে লোকটা আমার নেত্রীকে খারাপ বলছে, গালাগালি করছে, হয়তো যে লোকটা তার নিপাত যাক ভাবছে, আমি যদি সেই পার্টির লোক হই তাহলে আমি তাকে বুস্ট আপ করবো না। আপনি ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতায় বিশ্বাসী? হ্যাঁ, প্রতিযোগিতা থাকবে, নিশ্চয়ই থাকবে। একটা সময় তাপস পাল, প্রসেনজিৎদের সঙ্গে আপনার তুলনা হয়েছে, সেইটা আপনাদের কখনো ব্যক্তিগত সম্পর্কে এফেক্ট পড়েছে? না, আমার করেনি অন্তত। দেখো, আমি আসলে খুব নিষ্প্রিয় লোক, আমার না কোনো রকম জিনিসের একদম ডেফিনেট পেতে হবে এরকম কোনো জিনিস নেই। আসলে আমি পেয়েও যাই ঠিক ঠিক জায়গাটা। আমি সিনেমা করতে করতে আবার নাম্বার 1ও হয়ে গেলাম, আবার আমি সিনেমা ছেড়েও দিয়েছিলাম। 2000-এ এসে বললাম, লাস্ট ছবি করে বললাম আর ছবি করবো না, পরে দেখা যাবে, মানে বেটার সিনেমা করব, আর ভালো লাগছে না 50 ছবি করতে। এগুলোকে আমি পচা ছবি বলছি, কিন্তু এইগুলোর খুব প্রয়োজনীয়তা আছে, সেটাও বলবো। আমি হয়তো করতে চাইছি না ছবিটা, কিন্তু ইন্ডাস্ট্রি খুব দরকার আছে। এটা না হলে হলগুলোকে বাঁচাতে পারছি না আমি, এটা মুশকিলটা। ইন্ডাস্ট্রি বাঁচতে পারবে না, একটা ট্রলি বাঁচতে পারবে না, একটা লাইট বাঁচতে পারবে না, সেটা খুব দরকার। সেই জন্যই এই ছবিগুলো দরকার আছে। কিন্তু আমার দিক থেকে, নিজের দিক থেকে দীপকের মনে হচ্ছিল এই ছবি আর করার দরকার নেই, চিরঞ্জিত এবার ছেড়ে দে, ছেড়ে দে, ভালো ছবি যদি না পাস না পাবে। আমি তো ভালো কোনো ডিরেক্টর পাইনি, আমি না তপন সিনহা পেয়েছি, না তরুণ মজুমদার পেয়েছি, না মৃণাল সেন পেয়েছি, কাউকে তো পাইনি, কেউ আমার ছবিতে নেয়নি। তো সেই জন্য আমার অত উদ্গ্রীব নই যে আমাকে সিনেমাই করতে হবে, সিনেমাতেই আমি স্বপ্ন দেখি, সিনেমাই সব, সিনেমাই খাই, সিনেমাই পড়ি, এরকম কোনো ব্যাপার আমার নেই। সেই জন্য আমি ওটাতে এত কিছু মন দিতাম না, যে কারোর রোলটা নিয়ে নেবো, ওই রোলটা বেটার, ও দিচ্ছে ওকে। আর আমার একটা রেকর্ড আছে, সেটা হচ্ছে, সেটা বোধহয় পৃথিবীতে কারোর নেই, সেটা হচ্ছে আমি আজ পর্যন্ত কারোর কাছে ছবি চাইনি। আচ্ছা, মানে নট এ ডিরেক্টর, নট এ প্রডিউসার, এখনো কেউ বলতে পারে না যে আমি তাকে ফোন করে বলেছি একটা কি হচ্ছে ছবি, কি ব্যাপার, পরের ছবিটাতে কি আছে, দেখো না আমায় নিয়ে যদি করতে পারো। এটা কি আপনার এথিক্স? এটা আমার এথিক্স হয়ে গেছে, মানে এটা না করে করে তারপর আমার মনে হয়েছে যদি না করে এত দূরই চলে এসেছি, আমি ভালোই তো আছি, তো দরকার নেই। এখন অনেক সময় অনেকে বলে যে এইটা আপনি ভুল করেছেন, মানে আপনি যদি একটুখানি পিআর করতেন, সবাইকে ডাকতেন, আপনি তো কেউ ডাকেন না, পেপারকেও ডাকেন না, মিডিয়াকেও ডাকেন না, খাওয়ান না, পার্টি দেন না, এইসব করেন না, তাহলে ওদেরকে এটা অভ্যেস নয় আমার। মানে আমার মনে হয় যে আমার যা ক্ষমতা আছে, যেটুকু করতে পেরেছি আমি, তাতে যার মনে হবে যে এই রোলটা আমার জন্যে, তো তিনি তো আমায় দেনই, এসে যান, দেন, আমি করিও। তো এই করেই তো প্রায় বোধহয় 200 ছবি করে ফেলেছি। তো তা যদি হয় তাহলে আমার আবার একটা চেষ্টা করলাম, পেলাম না, এটা দরকার কি আছে? হয়তো বললাম, দিল না, লাভ কি এটা করে, দরকার নেই। সেই জন্য এটা হয়নি। কিন্তু অন্যদের তো সেটা কথা নয়, কারোরই হওয়ার কথাও নয়। প্রত্যেকে তো ছবি খুঁজবে, ছবি চাইবে, তার সঙ্গে যোগাযোগ করবে, ছবি না পেলে কষ্ট হবে, এগুলো তো তাদের সবারই আছে। ফলে সেই কম্পিটিশনটা চলতোই। আপনি ইন্ডাস্ট্রির মধ্যে বন্ধুত্বে বিশ্বাসী? না, ইন্ডাস্ট্রির মধ্যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা হবে না। এই জন্যেই একটা যেহেতু এটা একটা ফ্রিল্যান্সিং, এটা যদি চাকরি নয়, এবং প্রত্যেকের সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে, ও ছবিটা পেলে আমি পেলাম না। কিন্তু অফিস, অন্য কোনো যে কোনো কাজে, ব্যবসা, যে কোনো কাজে ও যদি ওই জিনিসটা বিক্রি করতে পারে ভালো, তার মানে আমি বিক্রি করতে পারবো না, মানে জিনিসটাই আমি পাবো না, এরকম তো হতে পারে না। ওই প্রোডাক্টটা আমিও বেচতে পারি। চাকরিতে ওর জন্য যে ফাইলগুলো আছে, সেই ফাইলটা আমার আলাদা ফাইল আছে, তাহলে বন্ধুত্ব হবে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে একই জিনিস, আর খুব বেশি হয় না, তুমি ভাবতে পারছো 2-3 বছর আগেও শুনছিলাম আমি 100 নাকি ছবি হয়ে যায়, 99টা ছবি হচ্ছে। এবার শুনলাম সবচেয়ে কমে গেছে ছবি, কটা 40টা 45টা চলে এসছে, ঢেউটা কমে গেছে।
আমরা বেঁচে আছি তো সিরিয়ালের জন্য, তারপর এখন ওটিটি সব মিলিয়ে বেঁচে আছি। বাংলাতে পর্ণসবরী সাপটা তো যথেষ্ট প্রশংসিত হ্যাঁ, হয়েছে, হিন্দিও করে দিয়েছে ওটা, আবার ডাবল সেকেন্ড পার্টটাও তো সেকেন্ড পার্টটা হচ্ছে, ওটাও করবে ওরা। মানে ভালো, সাকসেসফুল যত হবে তত। আমি অলওয়েজ পজিটিভ, সবার ছবি লাগুক, খুব চলুক। কষ্ট হয় দেখতে যে ডাঙ্কি ফাঙ্কি সব চলছে, সালমান চলছে, আর আমাদের কোনো একদম নেই, লোক নেই। এই বুক মাই শোতে যে দেখায় হিসেবটা দেয়, তাতে বোঝা যেতে হতো কিরকম চলছে। আপনি তো পরিচালক হয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখতে চেয়েছিলেন, তো সেইটা নিয়ে কি কোনো আক্ষেপ আছে যে মানে অভিনেতা হয়ে এবং তারপর বেশ কিছুটা সময় লেগে গেল পরিচালনায় আসতে? মানে আমার প্রায় 13 বছর লাগলো আমার ফার্স্ট ছবি করতে, তারপরে 7টা ছবি করেছি। কিন্তু যেহেতু আমি কমার্শিয়াল সেট আপের লোক হয়ে গেলাম, সেই জন্য আমার প্রডিউসাররা এলো যারা, তারা সবাই কমার্শিয়াল ছবি চাইল। কিন্তু আমি যে ডিরেক্টরটা হতে চেয়েছিলাম সেটা অন্য ধরনের ছবিতে, আদার ফিল্মস, সেইটা করতে পারিনি। হ্যাঁ, এটা আফসোস আছে। একটাই করেছিলাম ভয়, খুব প্রশংসিত হয়েছে, আজও হয়। ওই বলে যে অনেক আগে করে ফেলেছিলেন ছবি, এটা এখন হলে আরও অ্যাপ্রিসিয়েটেড হতো। কিন্তু বলছি এখন যে ফেজটা, যে অ্যাপ্রিসিয়েশন ফেজটা আছে, সেটাও শেষ হয়ে গেছে। কিন্তু এখন তো আবার ডাউন হয়ে যাচ্ছে, মার খেয়ে খেয়ে বাজেট কমে কমে এমন একটা জায়গায় চলে এসছে যে এখন কিন্তু ওই দশম অবতার অমুক তমুক এইসব করতে হবে, দৌড়তে হবে, মারপিট করতে হবে, মার্ডার করতে হবে, এইসবই করতে হবে, যেমন ছিল কমার্শিয়াল ওরমই আসবো তো করতে হবে। আপনি এখন তেমন একটা ছবি তৈরি করছেন না কেন? করছি না, 2-3টে কারণ আছে। একটা হচ্ছে আমি বললেই করবে। ওই সেদিনে আমায় শ্রীকান্ত বলছিল যে, ওরা মনে শ্রীকান্ত, মানে আপনি আরো করুন না, কাজ করুন না। আমি যেমন এক্ষুনি যদি আমি ধরো কেঁচো করতে কেউটে পার্ট 2 করলেই হিট, কারণ ওরা লোকে জানে তো এটা করা আছে, ইজিলি কানেক্টেড হয়ে যাবে, ইজিলি সে যাবে। এবং 100% আমি প্রচণ্ড হাসাবো, যেমন কিংবা সিরিয়াস ছবি খুব একটা আর কি। আর এট দ্য সেম টাইম এটা হয়তো আমি পারবো না করতে, এটা আমার তপস্যার মতো, এটা আমার পাস টাইম, এটা তপস্যা, এটা মেডিটেশন আমার। মানে ওটার সামনে বসে থেকে আমি ঘন্টার পর ঘন্টা এত বছর ধরে প্রচুর টাকা খরচা করেছি, প্রচুর আওয়ার দিয়েছি আমাকে, কিন্তু এখনো হয়নি, হয়তো হবে না। কিন্তু এর ভেতরে যে অ্যাম্বিশনটা আছে যে একদিন একটা হুইল ঘুরবে আর সারা পৃথিবী উপকৃত হবে, তাতে নোবেল প্রাইজ আছে। কিন্তু সিনেমায় নোবেল প্রাইজ হয় না, নোবেল প্রাইজ এখনো সিনেমাকে রেকগনিশন দেয়নি, বুঝতে পেরেছো? মানে এটা যে মানব সভ্যতার জন্য সাংঘাতিক উপকারী একটা জিনিস, সেটা নোবেল প্রাইজ কমিটি এখনো বলেনি। সেই জন্য সিনেমায় নোবেল প্রাইজ হয় না, সিনেমা একটাই হয় অস্কার, সেটা আমাদের তৈরি, আমাদের ফ্রেটার্নিটির তৈরি একটা অ্যাওয়ার্ড হয়। এটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমাকে সিনেমাটা অত বড় জিনিস না, সিনেমাটা অ্যাকচুয়ালি মেকি জিনিস। আমি যা নই আমি তাই করি, আমি যা নই আমি তাই বোঝাই, তাই শোনাই। এটা একটা মেকি জিনিস, এটা সেই জন্য আমার কাছে আমায় অত টানে না সিনেমা। আর প্রথম দিকে টানতো, এখন অত টানে। আমার হয়তো মনে হয় যেটা, যে ধরনের ছবি আমি করতে চেয়েছিলাম বা চাই, সেই ধরনের ছবির প্রডিউসার পাই না আমি, এটাও ঠিক কথা। অনেকে পায়, তাদের ওইটা ইমেজ, এটা সব তো এর উপর হয়, পারসেপশনের উপর হয়। চিরঞ্জিত আর জিতেন্দ্র একরকম, সেই জন্য আমাদের দিয়ে কিন্তু পথের পাঁচালী কেউ করাবে না, ফিনান্স করবে না, এটা মুশকিল। সেটা একটা মুশকিল আছে, আমি সেই প্রডিউসারটা পাই না। আমার কথা বলতে গেলেই যেমন তোমায় শুরুই করতে হবে বউ হারলে বউ পাওয়া যায় দিয়ে, ওটাই আমার পরিচয়। তা তো নয় চিরঞ্জিত, দীপকতা নয়, বা তুমি বেদের মেয়ে জ্যোৎস্না বলবেই বলবে, দীপকতা নয়। আর এখানে তো দীপক কথা বলতে চাইছে, সো দীপক যেমন চুপচাপ থাকে তেমন চুপচাপই চলে যাবে, করবে না কিছু, তাতে কিছু এসে যাবে না। একটু খারাপ লাগবে যে করলে হতো, একটা অন্যরকম ছবি করলে হতো, হয়তো সেই ছবি দেখতে পারতো মানুষ। সেটা কি ইন্ডাস্ট্রির ওপর একটা আক্ষেপ? না, ইন্ডাস্ট্রির ওপর না, আমারই ওপর আক্ষেপ। আমি তৈরি করলাম ভুল করে। ধরো চিরঞ্জিতই আমার ফ্র্যাঙ্কেনস্টাইন, যে আমাকে মারছে, দীপককে মারলো। মানে চিরঞ্জিত হয়ে ওঠার জন্য আফসোস হয় বলছেন কোথাও না কোথাও? চিরঞ্জিত ইমেজটার জন্য
আক্ষেপ হয়। যেমন কোনো কারণে ধরো কোনো কারণে একটা জিতেন্দ্র একটা পথের পাঁচালী বানিয়ে ফেলল, এটা কি তুমি ভাবতে পারছো? হয়? তুমি ভাবতেই পারবে না। দুটো মানে যদি মেলানো বানিয়ে যায় ফেলেও আর কি। তুমি এত অ্যানালিসিস করবে, কাটাছাড়া করবে না, এত দোষ বার করবে ছবিটার মধ্যে যে ও সত্যিই হতে পারবে না। আসলে মানে মানুষ বোধহয় দেখতে বসার সময় একটা পারসেপশন নিয়ে বসে। পারসেপশনের উপর সারা সভ্যতা চলে আর কি। আমি জানি না সেই পারসেপশনটা অ্যানিমালদের মতো আছে কিনা, কিন্তু মানুষের মধ্যে আছে, এটা খুবই আছে। একটা রবি ঘোষ যে কোনো রাস্তায় একটা রেস্টুরেন্টে খেতে গেলেও দেখা যায় হাসছে ওকে দেখে, সুভাষিসকে দেখলে হাসবে, খরাজকে দেখলে হাসছে, কিছু করেই নি, মানে জাস্ট গাড়ি থেকে নেমেছে ব্যাস হাসছে। ভীষণ পারসেপশন আমাদের, এটা শুধু ওদের নয়, সাধারণ লোক না, মানে ইভেন একজন টপ ইন্টেলেকচুয়াল সেও হাসি মুখে থাকে, মানে এমনই পারসেপশনটা স্ট্রং এখানে। তো সেই জন্য না হয় দীপকে লাইফে করলো না কিছু, ঠিক আছে ছেড়ে দাও। মানে সাধারণ মানুষের আইকিউ অ্যাকর্ডিং টু এডুকেশনিস্ট হচ্ছে 8 year old চাইল্ড। আচ্ছা, একটা 8 বছরের ছেলের যে আইকিউটা হয় সেই অ্যাভারেজ মানুষের আইকিউ তাই। আচ্ছা, যার জন্য নেতারা এত উল্টোপাল্টা বলে দিয়ে ভোট নিয়ে চলে যেতে পারে, আবার সে এসে আবার বললে অন্য দিয়ে দেবে, আবার ভোট দিয়ে দেবে। সারা 5 বছর ধরে কিছু দিল না, রাস্তা বানালো না, কিছু করলো না, আবার এসে দাঁড়ালো, আবার দিয়ে দিল। এটা একমাত্র ওই এজটা হলে তাকে ভুলিয়ে দেওয়া যায়। এর উপরে বয়স যদি চলে যায় অ্যাভারেজের, তাহলে অন্যরকম পলিটিক্স দেখতো পৃথিবী, এটা বলা হয়। সেই 8 বছরের বাচ্চার যে এটা, সেটা দিয়ে সে সবই তো বিচার করে, সে সিনেমাও বিচার করে, সব বিচার করে। তো এই বেদের মেজরসটা একদম এক্স্যাক্টলি ওই ক্লাসটাকে, ওই যে বলছে আমি ছোটবেলায় দেখেছি, সবাই বলছে ছোটবেলায় দেখেছি, সব ছোটবেলায় দেখেছি, হ্যাঁ, তাদের মুগ্ধ করেছিল। আমার কাছে একদম দেখা করতে এসেছিল, সে 100 বার দেখেছে। বললো আমি আসলে ঠিক ধরুন 75 বার নিজের ইচ্ছে দেখেছি, তারপরে সবাই আমায় বলেছে 100 এসে গেছে, দেখে নেই। এবার আমি তাদের সঙ্গে গেছি। আপনাকে আবার দেখতে এলাম, নিচের ফুটপাথে নামলাম, আমি দেখলাম, ওপরে নিয়ে আসি। আমাকে তখন নাম দিয়েছিল সবই রাজকুমার বলে, কারণ এটা এমন একটা সিনেমা, যে সিনেমাটা জীবনে যে কোনোদিন সিনেমা দেখেনি, বিহারের লোক, আসামের লোক, এখানকার লোক, এখানকার বিহারি, তারাও এই ছবিটা দেখতে ঢুকেছে, কারণ তার বাড়ির লোকেরা দেখেছে, ছোটরা তারা বড়দের নিয়ে গেছে। যে জীবনে সিনেমাই দেখেনি সেও এই ছবিটা দেখেছে। এরকম বহু মানুষ আছে, বা জীবনে একটা দুটো ছবি দেখেছিল, তবে তারা চিরঞ্জিতকে চেনে না। তারা যেহেতু ওই ছবিটা দেখেছে, ওটাতেই যে ওই ক্রেজটা চলছে, তাতে আমাকে রাজকুমার বলে জানে। খুব মজার, কিন্তু পার্টিসটাকে জানে না, শাহরুখ খান জানে না, জওয়ান জানে। সে আমরা ফিরছি একবার, একটা ফাংশন ছিল, সেখানে মুর্শিদাবাদ থেকে দেখেছি, কোথাও কোনো ধাবা খোলা নেই, মানে কোথাও খাবার নেই, আর প্রচন্ড খিদে পেয়ে তখন সাকসেসফুল শো হতো, তখন দারুণ মজা শো করতে করতে একটা জায়গায় দেখলো আলো জ্বলছে, সেখানে দাঁড়ালো গাড়ি, এই ওই রুটেই আর কি, হাইওয়ের উপরে নেমে গিয়ে দাঁড়ালাম একটা জায়গায়, ওইখানে ওই ধরো পেট্রোল পাম্পটার কাছে হচ্ছে ওটা চটিটা, মানে ধাবাটা, আমার গাড়িটা দূরে রাখা হলো, এইখানে একটা ল্যাম্প চলছে, একটা বাঁশ আছে, তার গেছে, একটা বাল্ব এরকম ঝুলছে টিংটি, আর ওইখানে জ্বলছে। আমার ছেলেটা গিয়ে বললো, এসে বললো দাঁড়া, পাওয়া যাবে, কি পাওয়া যাবে? বলে মুরগির ঝোলটা বানাবে আর রুটিটা বানিয়ে দেবে, আর ওর সঙ্গে যদি এমন অন্য কিছু চান সেরকম কিছু করা আছে, এমন তড়কা করা আছে, ঠিক আছে, তাহলে এক তড়কা, টাটকা চিকেন ঝোল আর রুটি, ফার্স্ট ক্লাস, পেঁয়াজ থাকবে। ওটা বানাতে চলে গেল, কতক্ষণ লাগবে? বলে আধ ঘন্টা লাগবে, বানা। তখন বাজে ধরো 2:30 3টে, মানে এতক্ষণ ধরে খুঁজতে খুঁজতে এসেছি। আমরা 12:30 দিয়ে চেষ্টা করছি, কিন্তু একটাও পাইনি, সব বন্ধ হয়ে গেছিল, অনেক থেকে এও বন্ধ করে দিয়েছিল, আলোটা জ্বলছিল বলে আমরা ঢুকে পড়েছি, ঢুকে তুলেছি দেখে আর কি। তো আমার সঙ্গে যে 4টে ছেলে আছে, তারা ওখানে গিয়ে করছে, আমি গাড়িতে বসে আছি।
কনকনে ঠান্ডা, জানুয়ারি 15 এরকম হবে, এবারের মতো না, তখনকার মতো, আগের যুগে যেমন ঠান্ডা পড়তো সেরকম ঠান্ডা পড়ছে। হঠাৎ আমি ফিসফিস করে কিছু একটা কথা বলছে, লোকে শুনছি, ঠিক যেমন অন্য কোনো লোক এই রেডিও ফেডিও রাত্রিবেলা শুনি, তাতে যেমন একটু নাটক ফাটকের আওয়াজ আসে, ফিসফিস ফিসফিস করে সেরকম মানে ফিসফিস শুনছি। তারপরে আমি খেয়াল করলাম গাড়ির কাঁচ দিয়ে যে এইখানে কতগুলো শ্যাডো পড়েছে, 2-3টে। আমি কিছু করছি না, বসে আছি, মুশকিল আছে, কে আছে কে জানে। তারপরে আবার শুনছি ফিসফিসটা একটু বাড়ছে, আর শ্যাডোটা একটু এগিয়ে আসছে, মানে গাড়ির পেছনে আছে, এরম এরম আসছে। তারা বলছে তুই বল। আমি বলতে পারবি, তুই বল। না না, বলতে পারবি নি, আমি বলছি তুই বল, তুই বল, আমি তুই বল। এইরকম ভাবে একটা কিছু বলছে। তারপরে আরো একটু এগিয়ে এসছে, আরো ছায়াটা একটু বড় হয়েছে, মাথাগুলো দেখতে পাচ্ছি। রাজকুমার, একটা মেয়ে বলছে ওখান থেকে, আরেকজন মহিলা বলছে, ও রাজকুমার 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 রাজকুমার, ক্রমাগত করে যাচ্ছে। তারপর কাঁচটা একটু নামিয়ে বললাম, কি হয়েছে? পালিয়ে গেলে আর নেই। আমার কাঁচটা তুলে দিয়ে বলছি, ইতিমধ্যে ওদের খাবার টাবার রেডি মোটামুটি হয়েছে, একজন এসছিল, মানে আমার কাছে কেউ নেই, ও প্রোটেকশনও নেই, সবগুলো ওখানে চলে গেছে, আমার বাউন্সার ফাউন্সার। তখন তো আমি হইনি, MLA হইনি, পুলিশ নেই, বাউন্সার আছে। তো এসে বলছে, এই কি হচ্ছে, আই করে সে বোধহয় পেছন দিকে গেল, গিয়ে ওখান থেকে নিয়ে এলো, মানে এসে বললো আমাকে, দাদা ওরা একবার বলছে আপনি নিচে নেমে দাঁড়ান, ওরা আপনাকে একবার দেখবে। এত রাত্রিবেলা তো খাওয়া হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। আমার নিচে দাঁড়াবো, কি করবে, হবে কি জানে। একবার কিন্তু নামবে, আর কিন্তু নামবে না, ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, আমি নেবে কল্পনা করতে পারবে না, আমি নামলাম, নেমে দেখলাম প্রায় 50 জন দাঁড়িয়ে আছে। মানে সংখ্যাটা সম্বন্ধে আমার কোনো আইডিয়াই হয়নি এইটা দেখে, ছায়া দেখে। ওই রাত্রির আড়াইটার সামনে, এবং তার ভেতরে বৃদ্ধা আছে, বাচ্চা আছে, ওই রাত্রির বেলা 3টের সময় এরকম অবস্থা আছে। তখন বললাম আমরা ভগবান দেখলাম, আমরা ভগবান দেখলাম, আমরা যে কতবার দেখেছি ওই ছবিটা আপনার জন্যে। তখন ওরা বলছে এর ভেতরে এই যে আমার মামা এখানে আছে, আমার মাস্তাতো ভাই, হ্যাঁ বলে হ্যাঁ ওরা তো এসছে এখানে। কোথা? আমি বললাম কোথা থেকে এসছে? ওরা এসছে, ওরা অনেক দূর, ও মুর্শিদাবাদের ওইদিকে থাকে, ওরা তো ওইখানে হল নেই বলে ওরা এখানে এসছে। এই যে কিসে করে এসছে? বলে গরুর গাড়ি করে। গরুর গাড়ি করে এসছে, এসে ওরা গতকাল নাকি ওরা 3টে শোই দেখেছে, কারণ চলে যাবে আর দেখতে পাবে না, হল নেই তো, সেখানে একদিনে 3টে শোই দেখেছে। এটা একটা অদ্ভুত ঘটনা না, একটা ডেন্সিটি অফ পপুলেশনে এটা যতটা চলেছে, ইভেন শোলেও চলে। আমি বলছি না যে সারা ভারতবর্ষে, কিন্তু একটা ডেন্সিটি অফ পপুলেশনে শোলেও চলেনি, এটা হাইস্ট চলেছে। কারণ আমার ওখানে বসিরহাট টসিরহাট ওইদিকে, যেখানে প্রায় হয়তো ধরো 1 বছর 1.5 বছর চলেছে চুরি। অদ্ভুত অদ্ভুত ঘটনা, মানে এই পপুলারিটি, এই জায়গাটা। আমরা তখন এমনিতেও পপুলার ছিলাম, মানে আমি মুনমুন বেরোতে পারছি না ওই অন্তরালে, আজ এই দিনটাকে গানের ওই ছবিটা দেখে বেরোতে পারছি না, ম্যাটিনিতে দেখেছি, ইভিনিংয়ে নিচে লোক, ম্যাটিনির পুরো লোক দাঁড়িয়ে আছে, নাইটের লোক এসে গেছে, এত পপুলার ছিল। আমরা নামতে পারলাম না, ওরা সব পুরো হলটায় ঢুকলো, তারপরে লোক কমলো বাইরে, তবে পুলিশ এলো, এসে আমাদের তারপরে গাড়ি তুললো। এরকম হয়েছে ভারতীর সামনে, পড়ুসা আমায় নিয়ে তুলতে গেল, ওর যে পড়ে গেল, ফুটপাথ দুম করে পড়ে গেল। আবার কতগুলো কথা আমরা শুনতাম, যে যারা চানাচুর ফানাচুর মুখ তমুক বিক্রি করে, আলু কাবলি বিক্রি করছে। আমি ওই ছবিটার নাম ছিল অগ্নি তৃষ্ণা, আমি রূপা শতাব্দী ছিলাম, মানে তখন আমার পিককে চলছে আর কি, কিন্তু অন্যরকম ছবি, ডাক্তার, এই ওই, আমি একটু পাগল হয়ে গেছিলাম, শতাব্দী পুড়ে মারা গেছিল, এসব
বা এইরকম গল্প ছিল। বাইরে বেরিয়ে যখন গাড়িতে উঠছে তখন বলছে, দাদা দুটো হাত চালালেন না? কি হচ্ছে, ওরা সেই লোকটা পাচ্ছে না, ওই আমি গেছি বলে অত ভিড় হয়েছে, আদারওয়াইজ ওই লোকটা এই ছবিটা পাচ্ছে না। কিন্তু আমার কোনো ছবিতে আমি মানে হাত চালাইনি, এইটা চালিয়ে দিলেই নাকি ওদের হয়ে যেত। এই যে মিষ্টি মিষ্টি কথা কোনো সাধারণ মানুষের তার প্রয়োজনের যে কথা বলতো, এর তুলনা হয় না। আর তারপরে তাদের সঙ্গে আমি এখন পলিটিক্স করতে গিয়ে একদম কাছে চলে এসেছি, মনে হচ্ছে আমার হাত ধরে নিচ্ছে ইজিলি। খুব খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, খুব সুন্দর। আর সেই বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু পলিটিক্যাল ফিল্ডটা তো পুরো চলে, ওরা কিন্তু ওটাতে মজে আছে আজও। 30-25 বছর হয়ে গেল ওদের, ওরা ওইটার নাম বললেই ওরা উত্তেজিত হয়ে যায়। মানে একটা জায়গায় এই যে আমরা রায়দিঘিতে দেবশ্রী তখন ছিল, সে বছর দাঁড়িয়ে ছিল, তো ওর হয়ে ক্যাম্পেইন করতে গেছিলাম। একটা চৌরাস্তার মোড়, চৌরাস্তাও না বোধহয় 5 নম্বর রাস্তা একটা এখান দিয়ে গেছিল, এই একটা গেছে, এই একটা গেছে, এই দুটো গেছে, হ্যাঁ চৌরাস্তাই হবে এরকম আর কি। তো চৌরাস্তার মধ্যে স্টেজ করে দিচ্ছে, উঁচু স্টেজ, থই থই করছে লোক। তো সেখানে উঠে যখন আমি কথা বলছি, আমরা এক্সপেরিমেন্ট করলাম, মানে এগুলো হচ্ছে দীপকের বুদ্ধি আর কি। আমি ওদের জিজ্ঞেস করলাম যে ওরা মানে প্রথমে পলিটিক্যাল বক্তৃতা যা দেওয়ার সেটা দিলাম, দেওয়ার পরে ওই ডায়ালগ বলুন, আমার যেটা হয় একমাত্র আমাকেই বোধহয় ধরে ডায়ালগ বলতে হবে। আমি ডায়ালগ বলছি, একটা দারুণ ছবির ডায়ালগ বলছি, নতুন ছবি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, দারুণ চলেছে, মানে কলকাতায় চলেছে। সেই ছবিটার নাম হলো স্বীকারোক্তি, না বলবো চতুষ্কোণ। এই যে 30-40 হাজার লোক জাস্ট না শ্মশান হয়ে গেল, কোনো সাউন্ড আসছে না, এতক্ষণ চলছিল জাস্ট না। আমি বললাম যে খুব ভালো ছবি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, বলি ডায়ালগ, কেউ কোনো উত্তর দিচ্ছে না। আর তোমরা কেউ দেখোনি ছবিটা, উত্তর দিচ্ছে না। আচ্ছা কে কে দেখেছো, নিশ্চয়ই কেউ দেখেছো, একটু হাত তোলো তো দেখি। ওই দূরে দেখলাম একটা, ওখানে দেখলাম একটা, আমি পুরোটা গুনতে পারছি না, কিন্তু আমি বুঝতে পারি যেখানে মানে নতুন কনস্ট্রাকশন বিল্ডিং এর 3 তলায় উঠে গেছে লোকগুলো, তাদের বলছিলাম নেমে এসো, পড়ে যাবে, কিন্তু ফিনিশ হয়নি বাড়ি এখনো, গাছের ওপর উঠে গেছে, মানে এরকম অবস্থা। খুব বেশি হলে মানে আন্দাজে বলছি, যা হাত দেখলাম তাতে হয়তো 15টা 20টা হবে। তারা কোনো কারণে কোথাও গেছিল, দুর্গাপুর যাক যেখানেই যাক, ছবিটা হয়তো দেখেছে। তাহলে ডায়ালগ বলবো না, আবার নিস্তব্ধতা, মানে নাও বলতে পারছে না। তাহলে আমি যদি ডায়ালগ নাই বলি, আর তাহলে কি করব? প্রতীকের ডায়ালগ বলি, পুরোটা ফেটে গেল। কেঁচো ঘুর থেকে উঠে বলে ফেটে গেল, বেদের মেয়ে জ্যোৎস্না বলবো ফেটে গেল। তো এইটা হচ্ছে মজাটা, মানে ওরা যেটা চায় সেইটা আমরা তখন দিচ্ছিলাম, করে একটা চেঞ্জ এলো, কিন্তু সেই চেঞ্জটা ওরা নিল না, ওরা ওটা নিতে পারবে না, ওদের ছবি নয়। খুব ভালো ভালো ছবি, যেটা আমার খুব প্রিয় ছবি, যেগুলো এখনো যেগুলো এরা করে, প্রত্যেকটা ছবি খুব ভালো, তো এই ছবিগুলোও কিন্তু সেটা নিল না। এদের এই সেম ছবিটা খুব নাম ছিল যখন টেলিফিল্ম ছিল, তখন করতো, খুব নাম হলো, কিন্তু টেলিফিল্ম এত কম টিআরপি হয়ে গেল যে ওটা তুলে দিল। তার মানে এই ছবির ওই করার মতো, কেটার করার মতো মানে টিআরপিটাই নেই। সেটা সিনেমা হলে তারা গেল, সেই ডিরেক্টরেই আবার সিনেমা হলে গেল, কি তারাই আবার ছবি হচ্ছে। এটা তো সবাই করতো না, টেলিফিল্ম করতো, টেলিফিল্ম দিয়ে ক্যারিয়ারটা একদম মানে শুরু হয়েছে। হ্যাঁ শুরু হয়েছে, ভালো ভালো ছবি করেছে, সবই ভালো, সবই সুন্দর, কিন্তু ওদের ছবি না করলে মুশকিল আছে। ইন্ডাস্ট্রির চেহারাটা ওই 2 লাখ থেকে যাচ্ছে, কত বছর বাদে? 60 বছর বাদে, হ্যাঁ 63 বছর বাদে একই থেকে গেল। আচ্ছা দাদা, আপনার যে এতগুলো দিক, কখনো ভেবেছেন যে আপনাকে নিয়ে যদি বায়োপিক বানানো হয় তাহলে সেটা কেমন হবে? নিজের চরিত্রে কাকে চাইবেন? ভেবে দেখিনি কে করবে। আমাকে নিয়ে বায়োপিক বানাবে কেন? আমি তো সবগুলোতেই তো মিডিয়কার,
মিডিওক্রিটির লোক আমি। আমার সব কাজ যেগুলো করি মিডিওকার কাজ করি, একটা এক্সেলেন্ট কিছু একটা হাইটের কাজ করি না। তো কেন আমি নিয়ে বানায় বলো? না আমি সচিন তেন্ডুলকার, না আমি অমিতাভ বচ্চন, না আমি কিছু আমি কিছু না, উত্তম কুমার নই, কেউ নই আমি। তো সে বায়োপিক কেন বানাবে? কে আমার রোল কে করবে কে জানে, বলা খুব মুশকিল। আমি জানি, তোমরা বলো তো কে করবে, কি মনে হয় কে করতে পারে? আমাদের প্রশ্নটা আপনার কাছেই আর কি, মানে মানুষ তো নিজের চরিত্রটা সবচেয়ে ভালো জেনে হয়তো। হ্যাঁ, আমি আমার চরিত্রটাকে আমি নম্বর দিই না, তা কি করে হবে? তবে তো আমার ডিরেক্টর হিসেবে ভাবতে হবে, আমাকে নিয়ে ছবি হবে, তো কে করতে পারে? আমি দেখছি না। আচ্ছা, আপনি যে এত অ্যাকশন দৃশ্যের গল্প শোনাচ্ছিলেন, পর্দায় আমরা সবাই আপনাকে অ্যাকশন করতে দেখেছি, বাস্তবে কখনো মানে এরম অভিজ্ঞতা হয়েছে? না, এক্স্যাক্টলি এরকম হয়নি। 2-4টা চড়থাপ্পড় মেরে দিয়েছি, এরকম হয়েছে। খুব রেগে গেছিলাম, অন্যায় করছিল কিছু, টেনে থাপ্পড় মেরেছি, এরকম হয়েছে। কিন্তু খুব এক্স্যাক্টলি এরকম হয়নি কিছু। মারপিট করলাম, ধুম ঢিসুম ঢিসুম ঢিসুম, ওটা হয়নি আমার ক্ষেত্রে, হয়নি। মিঠুনদার সঙ্গে তো আপনার দীর্ঘদিনের আলাপ, তো বর্তমান যে আপনাদের রাজনৈতিক পরিচয় আলাদা, সেটা কখনো আপনাদের ব্যক্তি জীবনে বন্ধুত্বে কোনো প্রভাব ফেলে? না, সেটা ফেলে না। কিন্তু পলিটিক্যাল এতে আমার, যেহেতু আমি একজন নীতিবাগীশ, আমি কিন্তু অনেক সময় অনেক কথা বলি যেগুলো হয়তো আমাদের পার্টির ঠিক পলিসির সঙ্গে যায় না, কিন্তু যেটা উচিত হবে বলে আমি হয়তো বলি, অনেক সময় বলি, নীতির কথা বলি। তো মিঠুনের ক্ষেত্রে যদি তুমি সেই নীতিগতভাবে বলো, যেমন মিঠুনকে সিনেমাতে নেওয়া হচ্ছে, দেব নিচ্ছে, এখন তো বোধহয় রাজ নিচ্ছে, তারপরে বোধহয় সোহম নিচ্ছে, এরা অনেকে ছবি করছে ওকে নিয়ে, ভালো করছে পার্ট, দারুণ লাগছে সবার, ছবি চলবে, তাই করছে। এই ক্ষেত্রে আমার একটু আপত্তি আছে, কারণ আমি একজন, যে লোকটা আমাদের পার্টিকে খারাপ বলছে, যে লোকটা আমার নেত্রীকে খারাপ বলছে, গালাগালি করছে হয়তো স্টেজে দাঁড়িয়ে, যে লোকটা তার নিপাত যাক ভাবছে, আমি যদি সেই পার্টির লোক হই তাহলে আমি তাকে বুস্ট আপ করবো না। মানে তাকে একটা রোল দিলাম, দারুণ, সেই রোলটা করেছে, দারুণ নাম হলো, আর সেই জন্য অনেক পোস্টার চাপলাম, ওর পোস্টার আমি ছড়িয়ে দিলাম চতুর্দিকে মানুষ দেখলো, তাকে নিয়ে হই হই করলো, সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেল, কিছু হলো, আর সেই পুরো ক্রিমটা সে ইউজ করলো বিজেপির সাকসেসের জন্য। তো এটা তো আর একটা পার্টি করবে না কখনো, মানে আমাদের কাউকে নিয়ে করবে না। মানে জাস্ট বলছি আমি, বিজেপি একটা ছবি করছে, অনুপম খের ছবি করছে, তাতে অভিষেককে হিরো করলো, করবে কি? করবে না। তেমনই আমার মনে হয় যে এই বুস্ট আপটা করা আরেকটা পার্টি যে করছে, যদি পার্টি না করতো কোনো অসুবিধা নেই, আর্টিস্ট হিসেবে আমার খুবই প্রিয় আর্টিস্ট, তাহলে ওদের নিতাম, কিন্তু এক্ষেত্রে আমি নেব না। আমারটা বলতে পারি আমি, অন্যরা কেন নিচ্ছে বলতে পারবো না, কিন্তু আমি নীতিগতভাবে এটা মনে করি। আমরা অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে গল্প করছিলাম, প্রায় আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে। আসলে আপনি এত ভালো গল্প বলেন, একটা হয়তো একটু অবান্তর প্রশ্ন, কিন্তু একটা গল্প শোনা লোভ সামলাতে পারছি না, আপনার কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়েছে? আমার এক্স্যাক্টলি ভৌতিক অভিজ্ঞতা হয়নি। আমি বেসিক্যালি একটাই অভিজ্ঞতার কথা আমি ওটাতেও বলেছি, পর্ণ সবরির আগের একটা ইন্টারভিউতে বলেছি, আমি একটা উইয়ার্ড অভিজ্ঞতা হয়েছে। অনেক সময় কাকতালীয়ভাবে অনেক জিনিস মিলে যায়, সেটা একটা অভিজ্ঞতা। মানে এটা কি করে সম্ভব হলো? যেমন মোহনবাগান খেললে শুধু লাকের ওপর খেলে, খেলার ওপর খেলে না, আমি দেখেছি, খেলায় যেতে না, যদি যেতে খেলা তাহলে ইস্ট বেঙ্গলই যেতে, কিন্তু লাক এমন মোহনবাগানের যে সে পটপটকে দুটো গোল পেয়ে যায়, এরকম সব হয়। তো এগুলো সব অদ্ভুত। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এক্ষুনি একটা ছবি করছি, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা খুব ইন্টারেস্টিং। একটা সময় সূর্য, চাঁদ, পৃথিবী একটা স্ট্রেট লাইনে এসে যায়। যদি সেটা স্ট্রেট লাইনে এসে যায়, সেটা 33 বছর বাদে বাদে নাকি হয়। আচ্ছা। তখন একটা ম্যাগনেটিক সার্জ হয়, বেশি বড় না, হয়তো ধরো
ওইখান থেকে ওই 4টে বাড়ি নিয়ে ম্যাগনেটিক সার্চ হয়ে যায়। সার্চ হলে বেশিরভাগ লোক ওর মাঝে মারা যায়। যারা যারা বেঁচে যায় 3জন 4জন, তাহলে তারা এই জায়গাটার বাইরে যেতে পারবে না। মানে রিসর্টে হয়েছে এই গল্পটা যেটা আছে, লুপ রিসর্টে হয়েছে। ওই লোকটা আর তার স্ত্রী, মানে স্ত্রী বলা হচ্ছে, স্ত্রী নয় কিন্তু, অন্য লোক এসেছিল, ওরা দুজনে রিসর্টে। তারপরে ওই সার্চটা হয়েছিল, সবাই মারা গেছে, ওই 2জন বেঁচে আছে। এই 2জন ওই রিসর্টটাকেই চালায়। বাইরে থেকে লোকজন যে আসে, খাবার এনে দেয়, অমুক করে, লোকেরা আসে থাকে, ওদের খাবার দেয় করে। ওরা জানে ওরা স্বামী স্ত্রী নয়, গমস। কিন্তু ওরা এখান থেকে বেরোতে পারে না। ওরা যদি দরজা দিয়ে বেরিয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। আর দেখে ও ঢোকার দরজাটার সামনে দাঁড়িয়ে আছে, উল্টো দিকে ওইখানে দাঁড়িয়েছে, এখানে ঢুকতে হবে ওকে। ওর অস্তিত্বই নেই, বাকিটা জায়গাটাতে নেই। এইভাবে 33 বছর কাটাচ্ছে। 33 বছর বাদে নাকি আবার সার্চটা হবে, এবং সেই সার্চটা হলে ঠিক যেদিন ওদের হয়েছিল সেদিন 2জন জন্মেছে কোথাও না কোথাও পৃথিবীর। তারা 2জন ওইখানে ওই দিনই আসবে, এবং এই সার্চটা পরে এরা মুক্ত হয়ে যাবে, আর ওই 2জন থেকে যাবে ওখানে। খুব মজার না গল্পটা? তো এই ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন বা কোনো কিছু আমার জীবনে হয়নি। খালি একটাই হয়েছিল, বলেছিলাম আমি, নারী জ্যোতিষ বলে, মানে অবিশ্বাস্য ভূত আমি দেখিনি। এমনিতে আমার স্ত্রীর খুব ভূতের কানেকশন আছে, সে নাকি প্রায় ভূত দেখে, অনেক গল্প আছে। তো সেটা নয়, এটা হচ্ছে নারী জ্যোতিষ বলে এইখানে আছে, আমাদের বসন্ত রোডে। আমার কাছে সবাই অ্যাড্রেস চাইছে ওই ইন্টারভিউটার পরে। তো 18 নম্বর বসন্ত রায় রোডে আছে এই নারী জ্যোতিষ। সবাইকে বলে দিলাম, আমার কাছে অ্যাড্রেস চাইবেন না, বলে দিলাম। তো সেইখানে এমন একটা কিছু লোক আছে যারা বসে আছে, একটু গেরুয়া পরে বসে থাকে, বুড়ো আছে, কেউ কেউ ইয়াং আছে। তারা তোমার আঙুলের একটা ছাপ নিয়ে জাস্ট তোমার পুরোটা বলে দেবে। তোমার কবে জন্ম, তোমার কুষ্টি কি, সমস্তটা এরকম এক মুহূর্তে লিখে দেবে। কারণ পুঁথি দেখে অগস্ত্য মুনির নাকি পুঁথি ওদের কাছে সব আছে। আমি দেখলাম, ও রয়েছে, দেখা দাও। তারা আমাকে আধ ঘন্টা ধরে যা বলেছে এবং রেকর্ড করে দিয়েছে, আমায় রেকর্ডটা আমি দিয়ে দিয়েছে সিরিজ। সেটা অবিশ্বাস। প্রথমে সে আমার নাম বলে, তারপরে না, প্রথমে আমার বাবার নাম বলে, তারপরে আমার নাম বলে, তারপরে আমার স্ত্রীর নাম বলে, তারপরে মার নাম বলে, তারপরে মেয়ের নাম বলে, তারা কোথায় থাকে বলে, আমি কি করি বলে, আমি কি পড়েছি বলে, সমস্ত বলে দেয়। যা ওইখানে লেখা আছে সব বলে দেবে। ওদের ভাষায় লেখা আছে, তামিলে লেখা আছে। সেখান থেকে অনুবাদ করে আমি বাংলায় করে দিয়েছি সিনটা। এই জিনিসটা আমার জীবনে আমি এখনো পর্যন্ত আমার কাছে টোটাল অবিশ্বাস। কিন্তু দেখছি ঘটনা, দেখলাম ঠিক। ওখানে কি করে লেখা থাকবে আমি বুঝতেই পারছি না। ধরো পৃথিবীতে যদি 400 কোটি লোক থাকে, এখন 800 কোটি, তো কি করে আরো 800 কোটির কি করে পুঁথিতে আসবে? পেজ, প্রত্যেকের একটা পেজ আছে, তো কি করে আসবে? এগুলো কোনো লজিক মিলছে না, বাট ফ্যাক্ট রিমেন্স পারফেক্ট। আমার কবে জন্ম, কোন ইয়ারে, কোন ডেটে, সব লিখে দিল। একটাও জিজ্ঞেস করলো না, সব লিখে দিল। আমার এক দিদি বিয়ে করেননি, বলে দিল। ওর একটা প্রোফাইল বলে, মানে আজকেটা আমার চারপাশে এরকম, সেইটা বলবে। এক্স্যাক্টলি ছেলেবেলায় হাঁটুতে লেগেছিল, মুখ লেগেছিল, তারপরে আপনার একবার অসুখ করেছিল, এত কিছু বলে না। এই ডিটেলটা খুব একটা বলে না। আর ফিউচার একটু বলে দেবে। সেখানেই বলা আছে 78-এ মারা যাবো আমি। তো যদি এত মিলে তো ওটাও মিলবে মনে হচ্ছে। তা বেশি দিন নেই, আর সেই বলছে বেশি দিন নেই। একটা যে কোনো গল্প বলতে গেলে, একটা বাঘের গল্প, জঙ্গলের গল্প বলতে গেলে জিম করবেটের গল্পর মতোও বলা যায়। আর তাহলে আরও যদি ছোট ছোট বাচ্চাদের পাও, তুমি 8 বছর, 6 বছর, 7 বছরের যে বাচ্চাদের পাও, তাহলে তোমায় যেটা গল্প বলতে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে হালুম করে একটা বাঘ এলো, বাঘটা যখন যাচ্ছে তখন এরম হচ্ছে,
তখন ও ছাগল ছানা মেরো না, আমি মেরো না, দেখো মেরো না, আমি খুব ছোট্ট একটা ছাগল ছানা, এখানে আমায় কে বেঁধে দিয়ে গেছে। তখন বাবা বললো না এটা হবে না, কিন্তু লেখাটা এরম নেই। সো আমাকে ওদের মতো অ্যাডাপ্ট করতে হবে, ওইভাবে ওদের দিতে হবে। তো দ্যাট ইজ হোয়াট উই ওয়ার ডুইং। আর আমরা হিট পাচ্ছিলাম। এবার তোমরা বলে খুব খারাপ, খুব নোংরা, এরম বাঘটা পিচ্ছিরি ব্যাপার হচ্ছে, এত হাই পিচ অমুক তমুক বলে বন্ধ করে দিলে, দিয়ে তোমাদের ছবিগুলো দেখতে দিলে। তোমাদের বড় শক্ত শক্ত ছবি ভাই, গীতা পাঠ করতে হবে আমাকে, এই যে পারবো না ভাই করতে বলে বাড়ি চলে গেল, হল বন্ধ হয়ে গেল। এই যে কাণ্ডটা হয়েছে এটাকে তো থামাতে হবে আমাদের, ওদের মতো করে গল্প বলতে হবে। দাদা, আজকের এই আড্ডার শেষটা যদি আপনার লেখা কোনো কবিতা দিয়ে হতো তাহলে ভীষণ ভালো হতো, মানে সেই আবদার কি আমরা আপনার কাছে রাখতে পারি? ঠিক আছে, আমি একটা কবিতা বলছি। এই কবিতাটা ইন্টারেস্টিং এই জন্যে, যেটা আমি বলছিলাম যে আমরা স্মৃতিতে যখন ভাবি তখন সব কিছু আমরা স্টিল 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 ছবিতে দেখি, আর যখন আমরা কল্পনা করি কোনো জিনিস ভাবতে আরম্ভ করি যে এইটা করবো যখন ভাবতে, বা ও আসবে এরম হবে, তখন কিন্তু আমরা মুভি দেখি। এই হচ্ছে ডিফারেন্সটা, এইটা একটা আমার আবিষ্কার, এটা একটু ভেবে দেখো। আমি এখন যেটা পড়ছি এটা ছন্দের কবিতা। আমি ইউজুয়ালি কম লিখি ছন্দের কবিতা, আগে লিখতাম লিমেরিক্স, তখন একটা সময় মানিকদার থেকে ইন্সপায়ার্ড হয়ে লিখতাম। এই কবিতার নাম হচ্ছে স্বীকারোক্তি। আমরা টিভি, আমরা ছবি, বাউন্ডুলের দল, জীবন রণে ব্যর্থ হলেও পর্দায় সফল। ক্যামেরার মাইক্রোফোনের সচল বাড়াবাড়ি, নিজের আসল লুকিয়ে রেখে নকল নিয়ে লড়ি। চতুষ্কোণের হিরো, দাপট সবার ভারী, নিবলে আলো সবাই জিরো, মেনি মুখোদ্ধারী। পর্দা ফাটাই, মঞ্চ দাপাই, মর্ত হলেও ডেরা, আকাশ কাঁপাই তারা হয়ে, স্বপ্ন আধার ঘেরা। আসলটাকে কেউ চেনে না, নকলকে দেয় তালি, পকেট তাতে ভর্তি হলেও ভেতরটা রয় খালি। লক্ষ কোটির চোখের মনি, নায়ক মনোহর, সবার কত আপন হয়েও সবার কত পর। লজ্জা করে আজকে যখন পিছন পানে দেখি, সততা সব চাষির আছে, আমরা সবাই মেকি। পাল্টে যদি যেত পাশা, যদি হতেম গ্রাম্য চাষা, সাঙ্গ হলে ফসল বোনা, দুহাত ভরে ফলতো সোনা। দেশের মুখে অন্ন দিতে নাইকো অবসর, জীবন নাটক, আসল নায়ক তৃপ্ত নটবর।